ভাবুন তো একবার ২০২৬ সালের এপ্রিল মাস, সমুদ্রের ঠিক মাঝখানে ভাসমান একটি বিলাসবহুল ক্রুজ শিপ, আর তার ভেতরে নীরবে ছড়িয়ে পড়ছে এক অজানা আতঙ্ক। নিছকে একটা সাধারণ আনন্দভ্রমণ কিভাবে রাতারাতি বিশ্বব্যাপী খবরের শিরোনাম হয়ে উঠল, তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। আজকের এই এক্সপ্লেইনার বা বিশ্লেষণে আমরা এই ঘটনার একদম গভীরে ডুব দেব। একদিকে আমরা দেখব এই ভাইরাসের পেছনের নিখাত বৈজ্ঞানিক বাস্তবতা, আর ঠিক অন্যদিকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব এই ঘটনাকে ঘিরে গড়ে ওঠা কিছু অল্টারনেটিভ বা বিকল্প থিওরি। চলুন, কোনো রকম রাগঢাক ছাড়াই আসল কথায় যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা যা কভার করতে যাচ্ছি, প্রথমে সেই ২০২৬ সালের ক্রুজ শিপের ভয়াবহ ঘটনা, এরপর হান্টা ভাইরাসের বিজ্ঞান, প্রাদুর্ভাবের ইতিহাস, ইন্টারনেটে ছড়ানো কিছু অদ্ভুত পূর্বাভাস, পরিকল্পিত মহামারীর থিওরি এবং সবশেষে এক সংকট নিয়ে দুই সম্পূর্ণ ভিন্ন মতের সারসংক্ষেপ। অধ্যায় ১, দ্য 2026 ক্রুজ আউটব্রেক। একটি আনন্দ ভ্রমণ কিভাবে আক্ষরিক অর্থেই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল, চলুন সেটাই আগে দেখা যাক। টাইমলাইনটা একটু খেয়াল করুন। ১ এপ্রিল ২৩টি দেশের প্রায় ১৫০ জন যাত্রী ও ক্রু নিয়ে আর্জেন্টিনার উশুইয়া থেকে জাহাজটি যাত্রা শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাত্র ১০ দিন পর ১১ এপ্রিল ৭০ বছর বয়সী একজন ডাচ যাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। ২৪ এপ্রিল জাহাজটি যখন সেন্ট হেলেনায় ডক করে, তখন ওই মৃত যাত্রীর স্ত্রী আমস্টারডামের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগ মুহূর্তে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-কে এই সংকট সম্পর্কে জানানো হলে তারা নিশ্চিত করে যে এটি হন্টা ভাইরাস। এরপর বহু দেশ জাহাজটিকে নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি। অবশেষে ১০ মে স্পেনের টেনেরিফ দ্বীপে এটি নোঙ্গর করতে সক্ষম হয়। জাস্ট ভাবুন, সমুদ্রের মাঝে দিনের পর দিন আটকে থাকা ওই মানুষগুলোর অবস্থা তখন কেমন ছিল। এখন প্রশ্ন হল, এই হান্টা ভাইরাস আসলে কি? এটি মূলত ইঁদুর জাতীয় প্রাণী বা রোডেন্ট থেকে ছড়ানো অত্যন্ত মারাত্মক একটি ভাইরাস। কিন্তু বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলার আসল কারণটা হল, এই ভাইরাসের আজ পর্যন্ত কোনো FDA অনুমোদিত ভ্যাকসিন বা প্রমাণিত অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো চিকিৎসা নেই। চিকিৎসকরা শুধু সাপোর্টিভ কেয়ার দিতে পারেন, আর বাকি লড়াইটা করতে হয় মানুষের নিজস্ব ইমিউন সিস্টেমকেই। অধ্যায় ২, হান্টা ভাইরাসের বিজ্ঞান। এবার একটু বস্তুনিষ্ঠ ডেটা আর ভাইরোলজির দিকে নজর দেওয়া যাক। ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে এই ভাইরাসের দুটো প্রধান ধরন আছে। এশিয়া ও ইউরোপে মূলত HFRS দেখা যায়, যেটা সরাসরি কিডনি ফেলিয়ার এবং শরীরের ভেতরে মারাত্মক রক্তক্ষরণ ঘটায়। অন্যদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যায় HPS। এটি আরও ভয়ঙ্কর, কারণ এটি ফুসফুসকে তরল বা পানিতে ভরিয়ে দেয়। আক্ষরিক অর্থেই শ্বাসরোধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই পার্থক্যগুলো জানাটা ভাইরাসের ভয়াবহতা বোঝার জন্য একদম ক্রুশিয়াল। পরিসংখ্যানের দিকে তাকালে এমন একটা সংখ্যা সামনে আসে যা যে কাউকে শিউরে তুলবে। 50%। বিজ্ঞানীরা বলছেন এই ভাইরাসের মর্টালিটি রেট বা মৃত্যুহার ৫০% পর্যন্ত হতে পারে। মানে আক্রান্তদের অর্ধেকই মারা যেতে পারেন। বুঝতেই পারছেন প্যাথোজেন হিসেবে এটি কতটা ভয়ঙ্কর। আচ্ছা, এখানে একটা বিশাল বৈজ্ঞানিক মোড় বা টুইস্ট আছে। হান্টা ভাইরাস তো সাধারণত মানুষ থেকে মানুষে ছড়ায় না, তাই না? কিন্তু আন্দি স্ট্রেন হলো পুরো হান্টা ভাইরাস পরিবারের একমাত্র ব্যতিক্রম, যা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে এটা কোভিডের মতো বাতাসে ছড়ায় না। এর জন্য দীর্ঘ এবং অত্যন্ত ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের দরকার হয়, আর এই ট্রান্সমিশন উইন্ডো গড়ে মাত্র ১ দিন। ওই ক্রুজ শিপের ডাচ দম্পতি একটি বার্ড ওয়াচিং ট্যুর থেকে ঠিক এই স্ট্রেনটি বহন করে নিয়ে এসেছিলেন। যেহেতু এর কোনো প্রতিষেধক নেই, তাই প্রতিরোধই একমাত্র উপায়। বিজ্ঞানীদের দেওয়া গাইডলাইন কিন্তু খুবই সাধারণ। ঘরবাড়ির ছিদ্রগুলো ভালো করে বন্ধ করা, ধুলোময় স্টোরেজ রুমে যাওয়ার সময় অবশ্যই N95 মাস্ক পরা এবং কঠোর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। শুনতে সাধারণ মনে হলেও ইঁদুরবাহিত এই বিপদের বিরুদ্ধে এগুলোই সবচেয়ে বড় হাতিয়ার। ৩ নম্বর অধ্যায়, প্রাদুর্ভাবের ইতিহাস। ক্রুজ শিপের এই ঘটনাটি শুনে একেবারে নতুন আর অভূতপূর্ব মনে হলেও বিজ্ঞানীরা কিন্তু কয়েক দশক ধরেই এই ডেটা ট্র্যাক করছেন। একটু অতীতে ফিরে যাই। ১৯৫০-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময় প্রথমের বড় আকারের প্রাদুর্ভাব ঘটে। হাজার হাজার সৈন্য আক্রান্ত হন। ১৯৮০ সালে হান্তান নদীর নামানুসারে এর নামকরণ করা হয় হান্টা ভাইরাস। এরপর ১৯৯৩ সালে আমেরিকার নাভাহো নেশনে ঘটে আরেক ভয়ঙ্কর প্রাদুর্ভাব। বিজ্ঞানীরা দেখলেন সে সময় এলনিনোর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টি মানে প্রচুর ফসল, আর প্রচুর ফসল মানে ইঁদুরের সংখ্যা বিস্ফোরক হারে বেড়ে যাওয়া। সো ব্যাপারটা পুরোই চেইন রিঅ্যাকশনের মতো। এবার আমরা মূল স্রোতের বিজ্ঞান থেকে সরে এসে অধ্যায় ৪-এ যাব। ভয়ানক পূর্বাভাস এবং কাকতালীয় ঘটনা। ইন্টারনেট দুনিয়ায় যারা বিকল্প থিওরি খোঁজেন, তারা এই সংকটটাকে কিভাবে দেখছেন, চলুন সেটা একটু নিরপেক্ষভাবে যাচাই করি।
অল্টারনেটিভ থিওরি যারা বিশ্বাস করেন তারা পপ কালচারের কিছু অদ্ভুত মিল তুলে ধরেন। 1999 সালের দ্য সিম্পসন্স কার্টুনে এই ভাইরাসের উল্লেখ 2011 সালের কন্টেজিয়ান মুভির সাথে বাস্তবের হুবহু মিল। আর 2012 সালে তো সিম্পসন্সের একটা পর্বে আস্ত একটা ক্রুজ শিপে ভুয়া মহামারী ছড়িয়ে লকডাউন করার কাহিনী দেখানো হয়েছিল। অনেকেই মনে করেন এগুলো স্রেফ কাকতালীয় নয়, বরং আগে থেকে দেয়া কোনো সংকেত। আর এই সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখলে তো আক্ষরিক অর্থেই মাথা ঘুরে যাবে। জুন 2022 সালের একটি পোস্ট, যেখানে হুবহু লেখা হয়েছিল 2023 সালে করোনা শেষ, 2026 সালে হান্টা ভাইরাস। ক্রুজ শিপের ঘটনার ঠিক 4 বছর আগে করা এই নিখুঁত ভবিষ্যৎবাণী ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেউ কি তাহলে আগে থেকেই সব জানত? এখান থেকেই আসে আমাদের পঞ্চম অধ্যায়, পরিকল্পিত মহামারী তত্ত্ব। সন্দেহবাদীদের মতে পুরো চিকিৎসা এবং বৈশ্বিক রাজনৈতিক ব্যবস্থা এই ঘটনাগুলো নিজেদের স্বার্থে সুকৌশলে পরিচালনা করে। এই থিওরিটাকে জোরালো করতে অত্যন্ত বিতর্কিত একটি আন্ডারকাভার উক্তি ব্যবহার করা হয়, যেখানে একজন ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভকে বলতে শোনা যায়, কেন আমরা নিজেরাই ভাইরাসের মিউটেশন ঘটিয়ে আগেভাগেই নতুন ভ্যাকসিন তৈরি করি না। সন্দেহবাদীদের যুক্তি হল এই কথাটাই প্রমাণ করে যে ভ্যাকসিন ইন্ডাস্ট্রি জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের মুনাফা আর কন্ট্রোলের দিকেই বেশি ফোকাসড। এখানে আসলে দুটো সম্পূর্ণ আলাদা ফিলসফির সরাসরি সংঘাত হচ্ছে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলছে প্রকৃতি নিখুঁত নয়, তাই ভাইরাস এখানে র্যান্ডমলি মিউটেট করে। অন্যদিকে থিওলজিক্যাল বা ধর্মীয় দৃষ্টিভঙ্গি বলছে সৃষ্টিকর্তার তৈরি ইমিউন সিস্টেম শুরু থেকেই পারফেক্ট, তাই বারবার জোর করে ভ্যাকসিন পুশ করাটা সেই নিখুঁত সৃষ্টিকে চ্যালেঞ্জ করার সামিল। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, জাস্ট দুই পক্ষের যুক্তিটা তুলে ধরছি। এবার একটু ভূ রাজনীতির দিকে তাকাই। 2026 সালের মার্চ মাসে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয় বাধ্যতামূলক 3 দিন ওয়ার্ক ফ্রম হোম, আন্তর্জাতিক ভ্রমণ 50% কমানো, একদিন পরপর ব্যক্তিগত গাড়ি ব্যবহার এবং হাইওয়েতে স্পিড লিমিট কমিয়ে দেওয়া। যারা বিকল্প থিওরি সমর্থন করেন তারা এই পয়েন্টগুলো দেখিয়ে বলেন, দেখুন, ভাইরাসের ভয় দেখিয়ে আসলে এগুলো হলো ক্লাইমেট লকডাউন চাপিয়ে দেওয়ার একটা সুনিপুণ অজুহাত। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যায় 6, 1 সংকট, 2 দৃষ্টিভঙ্গি। একটা বিচ্ছিন্ন ঘটনা কিভাবে পুরো বিশ্বকে দুটো আলাদা ভাগে ভাগ করে দিল, সেটাই এতক্ষণ আমরা দেখলাম। একদিকে হার্ডকোর সায়েন্স, অন্যদিকে গভীর সন্দেহ আর বিকল্প লেন্স। তাহলে দিন শেষে প্রশ্ন কিন্তু একটাই থেকে যাচ্ছে, এই পুরো ব্যাপারটা কি কেবলই জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘটে যাওয়া একটা র্যান্ডম জৈবিক দুর্যোগ, নাকি বৃহত্তর কোনো বৈশ্বিক ব্লুপ্রিন্টের অতি সাবধানে সাজানো একটা অধ্যায়? সব পক্ষের তথ্য আর ডেটা আমাদের সামনেই আছে। এখন এই রোমাঞ্চকর প্রশ্নের উত্তর খোঁজার ভার পুরোপুরি আপনাদের চিন্তাশীল মনের উপরই ছেড়ে দেওয়া হলো। ভাবুন তো, আসল সত্যটা কি হতে পারে?